আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্ক ১ এসএসসি ও দাখিল ভোকেশনালের ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা চতুর্থ লেকচারটি কভার করব। আমাদের বিগত লেকচারগুলো ধারাবাহিকভাবে আপনি দেখলে আপনার ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কের বেসিক গুলো স্ট্রং হবে। ধারাবাহিক টিউটোরিয়ালগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আজকে আমরা যে অধ্যায়টি কভার করব আজকে আমরা চতুর্থ অধ্যায়টি দেখব। চতুর্থ অধ্যায়ের নাম বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। আগের ক্লাসে আমরা বিদ্যুৎ পরিবাহী পদার্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্স থেকে বিগত ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে নিলে আপনাদের বেসিক শক্ত হবে। চতুর্থ অধ্যায় বিদ্যুৎ অপরিবাহী পদার্থের মূল থিওরিটি আমরা প্রথমে স্লাইডের মাধ্যমে দেখে নিই। প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যথেষ্ট বাধার সম্মুখীন হয়, তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। এদের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কম, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতেই পারে না, অর্থাৎ প্রচন্ড বাধার সম্মুখীন হয়, যার ফলে বিদ্যুৎ পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, এদেরকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। এদের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা কি খুবই কম, কারণ আমরা জানি পরিবাহী পদার্থের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা বেশি থাকে। আর এটা যেহেতু আমরা অপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করতেছি, তাহলে তাহলে এর পরিবাহিতা ও কন্ডাক্টেন্স কি থাকবে, খুবই কম থাকবে। যেমন আমরা বলতে পারি কাঠ, চীনামাটি, শুষ্ক কাঠ, অ্যাবনাইট, রাবার ইত্যাদি অপরিবাহী পদার্থের উদাহরণ। অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী বা ইলেকট্রিক্যাল ইনসুলেটর, বিদ্যুৎ পরিবাহী এর ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনসুলেটর, হলো এমন পদার্থ যা দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ যার মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না। এসব পদার্থের ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হয়। ইলেকট্রন বাধাগ্রস্ত হয় বলেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তাই বলা হয়েছে এসব পদার্থে ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হয়, ফলে বিদ্যুৎ প্রবাহিতা অনেক কম। ফলে বিদ্যুৎ প্রবাহিতা কি অনেক কম বা একেবারে থাকে না। তাহলে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের গুণ বা বৈশিষ্ট্য কি কি? এর আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম বিদ্যুৎ পরিবাহী পদার্থের গুণ বা বৈশিষ্ট্য। আগের লেকচারটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা দেখি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের গুণ বা বৈশিষ্ট্য কি। প্রথমে হলো উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স, অর্থাৎ এটি অধিক রেজিস্ট্যান্স বা বাধা প্রদান করবে। উচ্চ ডাইলেকট্রিক স্ট্রেংথ, উচ্চ ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে কি বোঝায়? ডাইলেকট্রিক স্ট্রেংথ বা হাই ইলেকট্রিক স্ট্রেংথ হলো একটি নির্দিষ্ট ইনসুলেটিং উপাদান বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। যেহেতু আমরা অপরিবাহী পদার্থ বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল নিয়ে পড়তেছি, তাই ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে একটি নির্দিষ্ট ইনসুলেটিং উপাদানকে বোঝায় যা কতটা উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে, ভেঙে না পড়ে বা বিদ্যুৎ প্রবাহিত না করে। অর্থাৎ এমন এক ধরনের উপাদান বা ইনসুলেটিং পদার্থ যা উচ্চ ভোল্টেজকে সহ্য করতে পারে এবং বিদ্যুৎ প্রবাহিত করতে দেয় না, এটাই হলো ডাইলেকট্রিক স্ট্রেংথ। তাই এখানে উচ্চ ডাইলেকট্রিক স্ট্রেংথ থাকে, অর্থাৎ উচ্চ মাত্রার ভোল্টেজ সহ্য করার ক্ষমতা থাকে, যার ফলে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ৩. নিম্ন ডাই ইলেকট্রিক হিস্টেরিসিস। তাহলে নিম্ন ডাই ইলেকট্রিক হিস্টেরিসিস বলতে বোঝায় এমন ডাইলেকট্রিক উপাদান যা পরিবর্তনশীল বৈদ্যুতিক ক্ষেত্রে খুব কম সামান্য শক্তি হারায়। বলতেছে ডাইলেকট্রিক উপাদান যা পরিবর্তনশীল বৈদ্যুতিক হলো এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি
ডিসি এবং এসি, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টটি হলো পরিবর্তনশীল বৈদ্যুতিক বিদ্যুৎ। এখানে সেটাই লিখছে যে পরিবর্তনশীল বৈদ্যুতিক ক্ষেত্রে বা অর্থাৎ এসির ক্ষেত্রে খুব সামান্য শক্তি হারায় এই ডাইলেকট্রিক হিস্ট্রিসিস। এটি ইঙ্গিত করে যে উপাদানটি অত্যন্ত দক্ষ ও কম শক্তি ক্ষয় ঘটায়। 4. ক্ষয় রোধ ক্ষমতা বা স্থায়িত্ব। ক্ষয় রোধ ক্ষমতা বলতে বোঝায় কোনো পদার্থ বা উপাদান, সাধারণত ধাতু, সময়ের সাথে সাথে পরিবেশের প্রভাবে জং বা ক্ষয় থেকে নিজেকে কতটা রক্ষা করতে পারে। এটি স্থায়িত্ব এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বলে দেয় উপাদানটি কত দীর্ঘ সময় কার্যকর থাকবে এবং তার গুণাগুণ বজায় থাকবে, অর্থাৎ যেন সে সময়ের সাথে সাথে কতটা ক্ষয় রোধ করতে পারে। 5. যান্ত্রিক সহন ক্ষমতা বা মেকানিক্যাল স্ট্রেংথ। যান্ত্রিক সহন ক্ষমতা বলতে বোঝায় কোনো বস্তু বা উপাদান বাহিরের বল বা লোড, যেমন চাপ, টান, ভাঁজ, ধাক্কা ইত্যাদি সহ্য করে নিজেকে ভেঙে পড়া বা বিকৃত হওয়া থেকে কতটা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ বাইরের যে কোনো চাপ, বল, টান, ভাঁজ ইত্যাদি থেকে কি সে কতটা সহ্য করে ভেঙে না পড়ে। এটি কোনো কাঠামো, যন্ত্রপাতি বা নির্মাণ উপকরণের স্থায়িত্ব বা নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 6. বাতাসের আর্দ্রতা শোষণে অক্ষমতা। বাতাসের আর্দ্রতা শোষণের অক্ষমতা বলতে বোঝায় এমন উপাদান যা পদার্থ বাতাসের আর্দ্রতা শোষণে অক্ষমতা বলতে বোঝায় এমন উপাদান বা পদার্থ যা পরিবেশের আর্দ্রতা থেকে জলীয় বাষ্প বা পানি শোষণ করতে পারে না বা খুব কম পরিমাণে করে। তাহলে আমরা মোটামুটি মূল বেসিকটুকু শেষ করে ফেলেছি। আমরা যে দেখলাম সেটা হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের সংজ্ঞা। প্রথমেই তো আমরা দেখেছি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের সংজ্ঞা এবং তার উদাহরণগুলোও দেখে ফেলেছি। এরপরে দেখেছি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের গুণ বা বৈশিষ্ট্য: উচ্চ ইনসুলেশন রেজিস্ট্যান্স, উচ্চ ডাইলেকট্রিক স্ট্রেংথ, নিম্ন ডাইলেকট্রিক হিস্ট্রেসিস, ক্ষয় রোধ ক্ষমতা বা স্থায়িত্ব, যান্ত্রিক সহন ক্ষমতা বা মেকানিক্যাল স্ট্রেংথ, বাতাসের আর্দ্রতা শোষণে অক্ষমতা। এগুলোই হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বা গুণ। এখন আমরা দেখি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা। আমরা উদাহরণস্বরূপ তো 4-5টা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দেখেছি। এখন আমরা একটু বিস্তারিত দেখি বিদ্যুৎ অপরিবাহী পদার্থগুলো কি কি। অ্যাসবেস্টস, বেকেলাইট, অ্যাবোনাইট, কাঁচ, গাট্টাপাচ্চা, অভ্র, শুষ্ক কাগজ, স্লেট পাথর, শুষ্ক মাঠ, বার্নিশ করা মিহি কাপড়, তেল, শুকনো চামড়া, পশম, রেশম, পলিথিন, প্যারাফিন, রাবার, মার্বেল পাথর, গন্ধক, রজন, চীনামাটি, বাতাস। এখানে 22টা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা দেওয়া আছে। এগুলো অনেক সময় প্রশ্নে আসে। এখন আমরা দেখব বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহার, অর্থাৎ কোন কোন বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কোথায় কোথায় ব্যবহার হয়। মাইকা, এটি ডাইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য ছোট ক্যাপাসিটরে এবং হিটিং এলিমেন্টের সাথে ব্যবহার করা হয়। তাহলে মাইকাটা কোথায় ব্যবহার করা হয়? ডাইলেকট্রিক ক্ষমতা বাড়ানোর জন্য ক্যাপাসিটর এবং হিটিং এলিমেন্টে ব্যবহার করা হয়। গ্লাস, এটি ওভারহেড লাইনে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। ওভারহেড লাইনের কোথায় ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। গ্লাস ট্রাপ ও গ্লাস কাপড় শুষ্ক গ্লাস সুতা হতে তৈরি হয়। তাহলে গ্লাস ট্যাপ ও গ্লাস কাপড় শুষ্ক গ্লাস সুতা হতে কি তৈরি হয়। এছাড়া গ্লাস ফাইবার ও মোটর ওয়েন্ডিং এ এটি ব্যবহার করা হয়। রাবার, রাবার দ্বারা ভিআইআর ইনসুলেশন তৈরি করা হয়। রাবার দ্বারা কি তৈরি করা হয়? ভিআইআর ইনসুলেশন তৈরি করা হয়। এই ইনসুলেশন নিম্ন ভোল্টেজ ও মাঝারি ভোল্টেজের কেবল তৈরির কাজে ব্যবহৃত হয়। কাগজ, এটি খুব ভালো ইনসুলেটর। এটি কেবলের ইনসুলেশন রূপে মোটর ওয়েন্ডিং
এ এবং ক্যাপাসিটরের ব্যবহার করা হয়। অর্থাৎ মোটর ওয়াইন্ডিং এবং ক্যাপাসিটরে ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসবেস্টস, এটি আর্ক টার্ট, বেড়া, লো ভোল্টেজ টার্মিনাল বোর্ড এবং সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়। এটি কিসে ব্যবহার করা হয়? আর্ক টার্ট, বেড়া, লো ভোল্টেজ টার্মিনাল বোর্ড এবং সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয়। গরম জায়গা আবরণ হিসেবেও ব্যবহার করা হয়। এটি আঁশযুক্ত পদার্থ। তেল, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার ও হাই ভোল্টেজ কেবলকে ঠান্ডা করার জন্য তেল ব্যবহার করা হয়। তাহলে তেল কোথায় ব্যবহার করা হয়? ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার ও হাই ভোল্টেজ কেবলকে ঠান্ডা করার জন্য তেল ব্যবহার করা হয়। খনিজ তেল ট্রান্সফরমার ও সার্কিট ব্রেকারে ইনসুলেশন হিসেবে কাজ করে। ব্যাকেলাইট, ইহা সিনথেটিক রেসিন দ্বারা তৈরি। এটি দ্বারা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির বেজ এবং বোর্ড তৈরি করা হয়, যেমন সুইচ, সকেট, হোল্ডার, প্লাগ, সিলিং রোজ ইত্যাদি। তাহলে ব্যাকেলাইটের ব্যবহার অনেক বেশি। সুইচ, সকেট, হোল্ডার, প্লাগ, সিলিং রোজ ইত্যাদি। পলিভিনাল ক্লোরাইড, এটি প্লাস্টিকের তৈরি। এটি তারের আবরণ, ইনসুলেটিং স্লিভ এবং কেবলের স্লিভ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ তারের আবরণ, ইনসুলেটিং স্লিভ এবং কেবলের স্লিভ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে ভিআইআর ইনসুলেশনের পরিবর্তেও ব্যবহার করা হয়। আমরা ভিআইআর ইনসুলেশনটা দেখেছি। রাবারটা কিন্তু ভিআইআর ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয়। আর এই রাবারের পরিবর্তে পলিভিনাল ক্লোরাইডও কি ভিআইআর ইনসুলেশনের পরিবর্তেও ব্যবহার করা হয়। এখন আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো দেখে নিই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন: যে সকল পদার্থের ভিতর দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে কি বলে? অপরিবাহী পদার্থ বলে। দুটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। আমরা 22টা পদার্থের নাম দেখেছি, এখান থেকে 2টা দেওয়া খুবই সহজ। যেমন রাবার, প্লাস্টিক, শুকনো কাঠ, হ্যাঁ, অ্যাসবেস্টস, আরো অনেক আছে। বিদ্যুৎ অপরিবাহী কি? বিদ্যুৎ অপরিবাহী কি তার সংজ্ঞা আমরা দেখেছি। অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী বলে। সংক্ষিপ্ত প্রশ্ন: বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কি? 3টি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম। তাহলে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কি সেটা আমরা প্রথমেই দেখেছি। এই যে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, যথেষ্ট বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে। যেমন কাঁচ, চীনামাটি, শুষ্ক অ্যাবনাইট, রাবার ইত্যাদি। এবার আমরা চলে যাব রচনামূলক পদার্থ। রচনামূলক প্রশ্নে চলে যাই। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলতে কি বোঝো? 5টি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ নাম লেখো। সহজ, প্রথমেই দেখানো হয়েছে, একটু আগেও দেখলাম। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এবং গুণাবলী, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বা গুণাবলী। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য ও গুণাবলী 6টি, যেগুলো আমরা দেখেছি। এই 6টা হলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বা গুণাবলী। কয়েকটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহার লেখো। এখানে বলছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের কি ব্যবহার। তো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহারটা আমরা দেখি। এই যে ছকে আমরা 4.4 বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহার একটু আগে আলোচনা করেছি। এই ছকটাই হলো সেই 3 নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।